স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আবেদন প্রক্রিয়া শুধু শুরু হওয়া মানে এমনটা নয় যে তোমরা সবাই কিন্তু পরপর আবেদন প্রক্রিয়া করতে পারছো, কারণ এখন কিন্তু হাফ অ্যান্ড কলেজের স্টুডেন্টরা যারা কিন্তু এই বছর প্রথম কলেজে উঠলো, যারা সেমিস্টার 1-এ যারা পড়াশোনা স্টার্ট করেছে তারা কিন্তু কেউ এখনো পর্যন্ত কিন্তু স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না ফ্রেশ অ্যাপ্লিকেশন। সাথে এই বছর কিন্তু স্কলারশিপে কিন্তু কিছু নতুন আপডেট এসেছে, সেই আপডেটগুলো শেয়ার করবো। সাথে স্কলারশিপ আবেদন প্রক্রিয়া করার সময় কিন্তু ছাত্রছাত্রীরা যে সমস্যার সম্মুখীনগুলো কিন্তু মেজর অফ দ্য পার্ট হচ্ছে, সেই সমস্ত কিন্তু তোমাদের সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করবো। তাই বেশি বকবক করবো না, যেটা প্রথমেই বলে রাখতে চাই, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি করে বন্ধুরা শেয়ার করো, আর ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু বেশি করে লাইক করো, শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না। আমি তোমাদের জন্য কিন্তু স্টেপ টু স্টেপ প্রত্যেকটা কিন্তু সমস্যার সমাধানের কথা বলবো। তো প্রথম নম্বর তোমাদের সামনে যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে কলেজের স্টুডেন্টরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়েছে। কারণ জানি আমরা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এই বছর যেহেতু তোমাদের কলেজ কিন্তু অনেক লেটে স্টার্ট হয়েছে, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু এখনো হচ্ছে। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে লাস্ট 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ 10 তারিখের মধ্যে সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস করে নেওয়ার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এখনো অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখনো ওপেন রয়েছে। সেক্ষেত্রে এই সমস্যাটা কি হচ্ছে যে যখন তোমরা আবেদন প্রক্রিয়া করতে যাচ্ছ ঠিক সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা অপশন চলে আসছে তোমাদের সামনে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার তোমাদের জন্য কিন্তু চাওয়া হচ্ছে। এবং যেহেতু তোমাদের এই মুহূর্তে একদম রেজিস্ট্রেশন প্রসেস চলছে, সেক্ষেত্রে তোমরা এই মুহূর্তে কি করে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। ইভেন অনেক ইউনিভার্সিটিতে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস করে দেওয়া হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের ওখানে ডাটা নট ফাউন্ড বলে একটা কিন্তু অপশন শো করছে। এই প্রবলেমটা বা এই ফাংশনটা কেন শো করছে এটাও তোমাদের আমি বলতে চলেছি। প্রথমত দেখো, প্রত্যেকটা কিন্তু ইউনিভার্সিটি থেকে যখন তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস করানো হয়, প্রথম যারা 12 পাস আউট করে যারা প্রথম জেনারেল ডিগ্রি হোক বা যে কোনো আদার্স কোর্স নিয়ে যখন তারা কলেজ থেকে কলেজে ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্ট্রেশন করে, সেই মুহূর্তে তাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভেরিফিকেশন হয়, যেটা নিজস্ব ইনস্টিটিউশন থেকে সেটা কিন্তু ইউনিভার্সিটির কাছে যায়। ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সমস্ত কিছু তথ্য যাচাই করে দেন ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু সম্পূর্ণ যে লিস্টগুলো থাকে, সম্পূর্ণ যে ডেটাগুলো থাকে সেগুলো তারা আপডেট করে। সম্ভবত যেটুকু এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তোমাদের হয়তো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে গেছো, কিন্তু ইউনিভার্সিটি থেকে কিন্তু এখনো পোর্টালের ওয়েবসাইটে ওরকম কিন্তু আপডেট করা হয়নি। অর্থাৎ তোমাদের লিস্ট হয়তো ইউনিভার্সিটির কাছে চলে গেছে রেজিস্ট্রেশন লিস্টটা, কিন্তু এই এখনো পর্যন্ত তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে সেই লিস্টগুলো বা ডেটাগুলোকে কিন্তু এন্ট্রি করানো হয়নি। সেই কারণে কিন্তু তোমাদের যখনই রেজিস্ট্রেশন নাম্বার যারা নতুন ক্যান্ডিডেটরা দিতে চাইছো, তোমাদের এই ডাটা নট ফাউন্ড বা ম্যাচ নট ফাউন্ড বা এরকম আদার্স এরর বলে কিন্তু তোমাদের সামনে অপশনগুলো শো করছে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার মতো কোনো বিষয় নেই। তোমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো একটু ওয়েট করো, স্কলারশিপ এখন অনেক মাস চলবে, সেক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো বিষয় নেই। এমনটা না যে আগে স্কলারশিপ আবেদন করলে তোমরা আগে টাকা পাবে, এমন কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করে যাও 2 সপ্তাহ। তোমাদের যখনই রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সমস্ত ডিটেলস যখন ভেরিফাইড হয়ে যাওয়ার পর তোমাদের ডেটাগুলোকে স্কলারশিপ পোর্টালে এন্ট্রি করে দেওয়া হবে, তখনই তোমাদের কিন্তু সমস্ত তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। সেক্ষেত্রে কোনো রকম ভয় পাওয়ার বিষয় নেই। রেজিস্ট্রেশন নাম্বার যারা পেয়ে গেছো বসে থাকো, কোনো রকম অসুবিধা নেই। আর যাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস চলছে, রেজিস্ট্রেশন নাম্বার পাওনি অনেক ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তোমরাও একটু ওয়েট করো। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। এমনটা নয় যে 2 মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের সমস্ত কিছু প্রসেস শেষ হয়ে যাবে, এমনটা নয়। এখনো অনেক মাস পর্যন্ত প্রায় চলবে, সেক্ষেত্রে কোনো রকম ডাউট নেই। এটা সর্বোচ্চ মেজর অফ দ্য পার্ট কিন্তু এই কলেজ স্টুডেন্টদের মধ্যে এই সমস্যার সম্মুখীনটা হচ্ছে। এবার তোমাদের সব থেকে বড় যেটা প্রবলেম, এখন আমার কাছে প্রত্যেকটা লিস্ট রয়েছে, দেখো সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা। দেখো এখন নতুন একটা ফিচার এসেছে, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। অর্থাৎ দেখো যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করছো, অর্থাৎ রিনিউয়াল মানে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে, ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করছো তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে না, যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করছে তাদের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটটা লাগছে। আচ্ছা, ইউটিলাইজেশন সার্টিফিকেট অ্যাকচুয়ালি কিসের জন্য চাওয়া হচ্ছে? দেখো তোমাদের তো ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করানো হয়, সেক্ষেত্রে তো তোমাদের স্কলারশিপ অথরিটি সবটাই বুঝতে পারে যে হ্যাঁ ইউনিভার্সিটি যখন ইনস্টিটিউশন যখন ভেরিফিকেশন করছে মানে তোমাদের সমস্ত তোমাদের ডিটেলস কিন্তু একদম ঠিকঠাক থাকছে। সেক্ষেত্রে তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা করানোর কি দরকারটা রয়েছে? দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি যে স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়ার পর কিন্তু আমরা
তার ঠিকঠাক কিন্তু কোনো প্রমাণ পাই না যে অ্যাকচুয়ালি সেটা স্কলারশিপ অ্যামাউন্টটা শিক্ষা খাতে বা তোমাদের অন্যান্য এডুকেশনাল পারপাসে ব্যবহার করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু যাতে এই ব্যাপারটা যাতে স্কলারশিপ অথরিটিরা ঠিকঠাকভাবে বুঝতে পারে, সেই জন্য কিন্তু তোমাদের কাছ থেকে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেটের মাধ্যম দিয়ে একটা হেড অফ তোমাদের যে ইনস্টিটিউশন রয়েছে বা তোমাদের যে কলেজেস রয়েছে সেখান থেকে একটা কিন্তু ডিক্লারেশন চাওয়া হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটের মাধ্যম দিয়ে, যাতে কলেজ অথরিটি বা তোমাদের যে স্কলারশিপ অথরিটি যারা রয়েছে তারা যাতে বুঝতে পারে স্কলারশিপ অথরিটি থেকে যে তোমাদের সমস্ত টাকা পয়সাগুলো তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক শিক্ষা খাতে ব্যবহার হচ্ছে। এটা তোমাদের ডিক্লারেশন করাতে হবে তোমাদের হেড অফ ইনস্টিটিউশনের যে তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রয়েছে বা তোমাদের কলেজের যে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল বা হেড অফ ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছ থেকে তোমাদের কিন্তু এটা একদম সিল উইথ স্ট্যাম্প মেরে তোমাদের সিগনেচার করে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এটা তোমাদের স্কলারশিপ পোর্টালে আপলোড করতে হবে যখন তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, এবং সেকেন্ড নম্বর কথা বলে রাখতে চাই, তোমরা হয়তো জানো না কি জানি না, ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু অনেকের রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু অনেক আগে থেকে করে ফেলেছে একদম। সেক্ষেত্রে তোমরা যখন প্রথম দিকে পোর্টালে আপডেট হওয়ার ঠিক 2 থেকে 3 দিন এরকম 4 দিন মধ্যে দেখা গেছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাদের যেটা ডাউনলোড হয়ে আসছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক পেপার ছিল, অর্থাৎ সেখানে কিন্তু কোনো রকম ডিটেলস তোমাদের কিন্তু শো করছিল না। আমার কাছে প্রিন্ট আউটটা নেই, তোমরা একবার স্ক্রিনে দেখতে পারো যে তোমাদের সামনে দেখাচ্ছি যে এরকম ঠিক একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাদের সামনে থাকবে। তো এখানে তোমাদের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লাস্ট যে 4-5টা ডিজিট বা তোমাদের যে স্কুল বা তোমাদের কলেজের যে নাম সেটা কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট থেকে কিন্তু উঠে আসবে। অর্থাৎ প্রথম দিকে তোমরা ব্ল্যাঙ্ক ইউটিলাইজেশন সার্টিফিকেট পেয়েছিলে, সেটা যদি তোমরা ফিল আপ করে তোমাদের স্কুল থেকে কিন্তু দিয়ে তোমরা যদি পোর্টালে আপলোড করে থাকো, সেটা কিন্তু ইতিমধ্যে এটা কিন্তু একদম কিন্তু করো না, কারণ ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাদের যেটা একদম সমস্ত ডিটেলস সমেত তোমাদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা পাবে সেটাই হচ্ছে সবথেকে একদম অ্যাপ্রুভড একদম তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট। সেক্ষেত্রে তোমরা যদি এখনো ব্ল্যাঙ্ক ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি তোমরা আপলোড করে থাকো, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা একবার প্রোফাইলটাকে এডিট করবে, এডিট করার পর বা আনলক করবে। দেখবে তোমরা যখন ইনস্টিটিউশনে তোমরা যখন অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দাও, স্কলারশিপ অ্যাপ্লাই করার পর তোমরা যখন সমস্ত ডিটেলস তখন তোমরা নিজেরা সাবমিট করে দাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারপরেও তোমাদের কাছে কিন্তু একটা প্রোফাইল আনলক করে একটা এডিট করার কিন্তু অপশান থাকে, যার মাধ্যমে তোমরা যে কোনো তথ্য যদি ভুলভ্রান্ত থেকে থাকে বা ডকুমেন্ট যদি কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে তোমরা কিন্তু আবার রিআপলোড বা তোমরা রিএডিট করতে পারো। সেক্ষেত্রে তোমরা তোমাদের ইনস্টিটিউশনের কাছে যাবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, তোমাদের ইনস্টিটিউশন কি করবে সেই তোমাদের প্রোফাইলটাকে আনলক করে দেবে। আনলক করলে কি হবে, তোমাদের সমস্ত যা যা ডিটেলস রয়েছে, সমস্ত যা যা ডিটেলস তোমাদের ভুলভ্রান্তি থেকেছিল সেগুলো তোমরা কিন্তু কারেক্ট ভাবে তোমরা ফুলফিল করতে পারবে, ফিল আপ করতে পারবে। সাথে তোমরা কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটটাও কিন্তু নতুনভাবে আবার ডাউনলোড করবে, ডাউনলোড করে আবার তোমরা কিন্তু রিআপলোড করবে। ঠিক আছে, তোমাদের হেড অফ ইনস্টিটিউশনের কাছ থেকে সাইন করে। এটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ এই ক্ষেত্রে অনেকের ওবিসি সার্টিফিকেট যারা রয়েছে বা ওবিসি কাস্ট যারা রয়েছে তাদের কিন্তু অনেক সময় কি হচ্ছে, যারা ওবিসি বি থেকেও ছিল সেখান থেকে তারা ওবিসি এ রিভ্যালিডেশন করার পর তাদের বিভিন্ন রকম কাস্টের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস হতে পারে। অনেকেই এমন রয়েছে যাদের ওবিসি বি থেকে ওবিসি এ থেকে ওবিসি বিতে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই অপশানটা যদি তাদের আগে থেকে থাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার সময়, তোমরা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটে বা কাস্টের ক্ষেত্রে যদি কোনো রকম ভুলভ্রান্তি কোনো রকম কাস্টে থেকে থাকে, তোমরা কিন্তু এই প্রোফাইলটাকে আনলক করে খুব সহজে কিন্তু তোমরা সেই তোমাদের কাস্টগুলোকে কিন্তু এডিট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবার দেখো তোমাদের একটা কথা বলছি, অ্যাডমিশন রিসিপ্ট না হলে কি করবে। দেখো স্কুল থেকে তোমাদের কিন্তু একটা অ্যাডমিশন রিসিপ্ট দেওয়া হয়, যেটা তোমাদের একদম স্কুলে যেটা ইয়ারলি কাটা হয়, সেটা কোনো কলেজ মানে স্কুলে বিভিন্ন রকম রেঞ্জে থাকে, কেউ 800 কেউ 900 কেউ 1000 নেয়। সেক্ষেত্রে অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু কলেজ মানে তোমাদের স্কুল যদি তোমাদেরকে না দিয়ে থাকে অতি অবশ্যই কিন্তু স্কুলে একবার জানাও, এবং স্কুল থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু অতি অবশ্যই নিয়ে নেবে। আর যদি তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কোনোভাবে হারিয়ে গিয়ে থাকে, তোমরা স্কুলে একবার যোগাযোগ করো এবং বলো যে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে তোমাদের স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে, তারা কিন্তু তোমাকে আবার অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু আপলোড করা ম্যান্ডেটরি। আর তোমরা যারা কলেজ বা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার ফিসটা বা সেমিস্টার যে তোমাদের ফি রিসিপ্টটা থাকে সেই সেমিস্টার ফি রিসিপ্টটা তোমাদের আপলোড করলেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের একটা কথা যেটা প্রশ্ন অনেকে করছে যে মার্কশিট কিন্তু বোথ সাইড অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, মানে আপলোড করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু মার্কশিট অতি অবশ্যই কিন্তু বোথ সাইডই আপলোড করো। অর্থাৎ অনেকের ক্ষেত্রে পেছনের দিকে মার্কশিটটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে, ও সেক্ষেত্রে অনেকে ভাবছে যা ব্ল্যাঙ্ক রয়েছে সেক্ষেত্রে আমরা আপলোড করবো না, এমনটা করো না। যদি ব্ল্যাঙ্ক থেকেও থাকে বা কিছু লেখা যদি থেকেও থাকে তোমাদের মার্কশিটের পেছন
দিকে, সেক্ষেত্রে তোমরা তো অতি অবশ্যই রিআপলোড মানে আপলোড করবে, বোথ সাইডই করবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকলেও তোমরা বোথ সাইড আপলোড করবে, যেহেতু তোমাদের বোথ সাইড আপলোড করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম রিস্ক নেবে না, দু সাইডই তোমরা কিন্তু আপলোড করে দেবে। এটা ক্লিয়ার করতে পারলাম। রেশন কার্ড তোমাদের অনেক সময় দেখছিলাম যে আর মানে তোমাদের ডকুমেন্টস আপলোড করার সময় তোমাদের কিন্তু রেশন বা বিপিএল হিসাবে তোমরা যে রয়েছো, তার জন্য রেশন কার্ড তোমাদের কিন্তু নাম্বারটা লাগছে, অতি অবশ্যই তোমাদের আশা করছি রেশন কার্ড রয়েছে। তো রেশন কার্ডটা কিন্তু অতি অবশ্যই তোমরা আপলোড করো, নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে তোমরা কিন্তু আপলোড করে নিও। এবার তোমাদের সব থেকে বড় যেটা আসছে যে তোমরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে কি ঐক্যশ্রী বা ঐসি স্কলারশিপ আবেদন করতে পারবে? দেখো যেহেতু তোমাদের এই তিনটে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী এবং ঐসি, তিনটে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কলারশিপ, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা স্কলারশিপ আবেদন করো। আমি বলবো তোমরা সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আবেদন করো যদি তোমাদের 60%-এর উপর মার্কস থেকে থাকে, অর্থাৎ একসাথে তোমরা কিন্তু দুটো স্কলারশিপ আবেদন করতে পারবে না, সেটা ঐসিস হোক বা ঐক্যশ্রী হোক, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে হয়ে গেল। এবার তোমাদের সিজিপিএ স্কোরটা কি করে ক্যালকুলেশন করবে? দেখো সিজিপিএ স্কোর ক্যালকুলেশন কি করে করবে, সাপোজ ধরো তোমার সিজিপিএ এলো 8.2, এই কথাটার মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তুমি 82% পেয়েছো, অর্থাৎ তোমার যা সিজিপিএ আসবে সেটাকে তুমি ইন্টু 10 করে দেবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করে দেবে। 10 দিয়ে গুণ করলে তোমাদের যে সংখ্যাটা আসবে সেটাই তোমাদের হচ্ছে পার্সেন্টেজ। অনেকে সিজিপিএ স্কোর নিয়ে একটু ডাউটে থাকে যে তারা বুঝতে পারে না অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ তাদের এসেছে, 60% আদৌ তাদের হয়েছে কিনা। সেক্ষেত্রে তোমাদের যত সিজিপিএ স্কোর আসবে সেটা 8.6 হোক বা 6.2 হোক, যেটাই আসুক না কেন, সেটাকে তোমরা 10 দিয়ে শুধু মাল্টিপল বা ইন্টু করে দেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের কত পার্সেন্টেজ হয়েছে। সাপোজ একটা যদি এক্সাম্পল তোমাদের দিই, ভাবো কারো তোমার সিজিপিএ স্কোর যদি 6.2 থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কত পেয়েছো? 62% পেয়েছো। তোমার যদি সিজিপিএ স্কোর থাকে 8.34, অর্থাৎ হচ্ছে তুমি 83% পেয়েছো, অর্থাৎ 8.234 যদি থাকে এরকম করে, তাহলে তুমি 82% পেয়েছো, অর্থাৎ তোমাদের যা যা সিজিপিএ স্কোর থাকবে সেটাকে তোমরা 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ইট ইজ ক্লিয়ার। তো এইটুকুই ছিল আজকে ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।